হ্যালো এভরিওয়ান। তো তোমরা যারা আগের ক্লাসটা করেছো তারা জেনেছো যে আমরা একটা অধ্যায় নিয়ে তোমাদেরকে আহ, বলছি, সেটা হলো পদার্থের অবস্থা। এটা হলো এসএসসি কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার, যার প্রথম একটা ক্লাস অলরেডি হয়ে গেছে এবং আমরা আজকে সেকেন্ড ক্লাসটা করব। তোমরা যারা এখনও প্রথম ক্লাসটা দেখোনি এবং সরাসরি দ্বিতীয় ক্লাসে চলে এসেছো, তাদেরকে আমি রেকমেন্ড করবো যে তোমরা আগে প্রথম ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা করলে তোমরা আরও বেশি এবং সুন্দরভাবে বুঝতে পারবা। সুতরাং আমার রেকমেন্ডেশন থাকবে যে তোমরা আগে প্রথম ক্লাসটা করে আসো এবং তারপরে তোমরা এই ক্লাসটা কন্টিনিউ করো। এখন তোমরা প্রথম ক্লাসের কীভাবে যাবা তার লিঙ্ক আমি আমার ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো ইউটিউব চ্যানেলের। যে তোমরা যে ভিডিওটা এখন দেখছো তার কমেন্ট সেকশনে গিয়ে তোমরা ফার্স্ট কমেন্ট চেক করলে আসলে তোমরা প্রথম ক্লাসের লিঙ্ক যেটা ওটা পেয়ে যাবা। তো আমি রেকমেন্ড করবো তোমরা আগে ওই ক্লাসটা দেখে আসো, তারপরে এই ক্লাসটা করো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। ঠিক আছে, দেখো, আমাদের আজকের টপিক হলো মোমের তিন অবস্থা: গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনীভবন ও বাষ্পীয় ভবন নিয়ে আলোচনা করব। তার সাথে আমরা বরফের তাপ প্রদানের যে লেখচিত্র আছে তোমাদের বইতে একটা, ওইটা নিয়ে আলোচনা করব। এবং তার পাশাপাশি আমরা জলীয় বাষ্পের শীতলীকরণের যে লেখচিত্র ওইটা নিয়ে আলোচনা করব, না হয় তোমাদের করে বাড়ির কাজ দিয়ে দিব। এবং পাতন এবং ঊর্ধ্বপাতন নিয়েও একটু আলোচনা করব। তো আমরা শুরু করি আমাদের টপিক একটা একটা করে। তো আমাদের প্রথম টপিক হলো মোমের তিন অবস্থা। মোমের তিন অবস্থা। মোমের তিন অবস্থা। তো মোমের তিন অবস্থা আছে এটা জানার আগে আমরা যে জিনিসটা নিয়ে জানবো সেটা হলো মোম কি দিয়ে তৈরি। মোম হলো মেইনলি হাইড্রোকার্বন দিয়ে তৈরি। মোম হলো একটি হাইড্রোকার্বন জাতীয় পদার্থ। হাইড্রোকার্বন জাতীয় পদার্থ। এই হাইড্রোকার্বন জিনিসটা কি? হাইড্রোকার্বন তোমরা সহজেই মনে রাখো যে হাইড্রোজেন আর কার্বন দিয়ে তৈরি পদার্থকে আমরা হাইড্রোকার্বন বলি। এটা নিয়ে আমাদের সামনে আলোচনা আছে। সামনে একটা অধ্যায়ে আমরা হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। এখানে বিভিন্ন রকমের যে ভাগ আছে, শ্রেণী বিভাগ আছে, সেগুলো নিয়েও আমরা পরবর্তীতে জানবো অন্য ক্লাসে। আজকে আমরা সহজে মনে রাখি যে হাইড্রোকার্বন হলো যে হাইড্রোজেন এবং কার্বনের মিশ্রণে তৈরি একটি পদার্থ। আর এই ধরনের পদার্থের একটি উদাহরণ হলো এই মোম। ঠিক আছে, এখন আমরা মোম বলতে আমাদের প্রথমে যেটা ভাবি সেটা হলো মোমবাতি। চলো একটা মোমবাতির ছবি আমরা আঁকিয়ে ফেলি। তো মোমবাতির যে শুরুতে একটা সুতা থাকে, যেখানে আমরা আগুন জ্বালাই এবং তারপরে মোমটা গলতে শুরু করে। যখন মোমটা গলতে শুরু করলো তার মানে কঠিন মোম থেকে আমরা তরল মোম পেলাম। কঠিন মোম থেকে আমরা তরল মোম পেলাম। কখন পেলাম? যখন আমরা কঠিন যে মোমবাতি সেখানে আগুন দিলাম। আগুন দেওয়ার ফলে আগুন যখন জ্বলতে শুরু করলো এবং তাপ প্রদান করলো, তখন কঠিন মোমটা গলতে শুরু করলো। এই গলতে শুরু করলো তখন আমরা সেখান থেকে তরল মোম পেলাম। এখন এই তরল মোম এই যে তরল মোম এই তরল মোমকে যখন আমরা আরো তাপ দিব, তখন একটা বাষ্পীয় মোম পাবো আমরা। বাষ্পীয় মোম পাবো। এই যে বাষ্পীয় মোমটা আমরা পাবো, এই বাষ্পীয় মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, সে জলীয় বাষ্প তৈরি করবে। আর তার সাথে সাথে যে মেন জিনিস যার জন্য আমরা মোমবাতিটা জ্বালাই, লাইট, সে লাইট তৈরি করবে, অর্থাৎ আলো তৈরি করবে। তো সুতরাং আমরা কি বুঝলাম? প্রথমে আমরা যখন কঠিন একটা মোমবাতিতে আগুন দিই বা তাপ প্রদান করি, তখন সেটা তরল মোমে পরিণত হয়। এই তরল মোম যখন আরো তাপ পায়, তখন সেটা বাষ্পীয় মোমে পরিণত হয়। আর এই যে বাষ্পীয় মোম, এটা যখন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ দহন বিক্রিয়া হয়, তখন আমরা সেখান থেকে কার্বন ডাই অক্সাইড পাই এবং তার সাথে সাথে যে জলীয় বাষ্প সেটা আমরা পাই। এবং যে মেন জিনিস যার জন্য আমরা মোমবাতিটাকে জ্বালাই, লাইট বা আলো, সেটাও আমরা এখান থেকেই পাই।
সুতরাং তো আশা করি তোমরা এইটুকু ক্লিয়ার হয়েছো যে আমরা মোমবাতির যে ৩ অবস্থা, অর্থাৎ যে কঠিন অবস্থা, তরল অবস্থা এবং যে বাষ্পীয় অবস্থা, এবং সেখান থেকে আমরা কিভাবে আলো পাই সেটা নিয়ে তোমাদের যেটুকু জানা দরকার আমি জানিয়েছি। আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো। তাহলে আমরা এর পরবর্তী টপিক যাব। এর পরবর্তী টপিক সেটা হলো আমাদের গলন এবং স্ফুটন, অর্থাৎ মেল্টিং এবং বয়েলিং। সুতরাং আমরা ওইটা নিয়ে এখন একটু আলোচনা করব। সুতরাং প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো গলন। সেটা হলো গলন। গলন এর ইংরেজি যে টার্ম সেটা হলো মেল্টিং, MELTING। মনে রাখবা গলনের ক্ষেত্রে সবসময় একটা জিনিস ফিক্স, সেটা হলো চাপ। সেটা হবে চাপ, 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। তোমাদের অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে এই অ্যাটমসফিয়ারিক প্রেশার জিনিসটা কি? অ্যাটমসফিয়ারিক প্রেশার হলো একটি চাপের একক, যেটাকে আমরা বাংলায় বলি এক বায়ুমণ্ডলীয় চাপ। এটাকে আমরা বাংলায় বলি এক বায়ুমণ্ডলীয় চাপ। এটা একটা চাপের একক। তোমরা যখন আরো বড় ক্লাস উঠবা এই নিয়ে তোমাদের ম্যাথ আছে, সেগুলো তোমরা পরবর্তীতে জানবা। এখন আমাদের এই নিয়ে এত বিস্তারিত আলোচনা নেই বলে আমরা এদিকে আর বেশি আলোচনা করছি না। সুতরাং এর সংজ্ঞাটা যদি আমরা দেই, দেখো, এক অ্যাটমসফিয়ারিক চাপে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলতে শুরু করে তাকে গলনাঙ্ক বলে। তার মানে একটা জিনিস তোমরা এখান থেকে নিশ্চয়ই ক্লিয়ার, যে তাপমাত্রায় গলতে শুরু করে সেই তাপমাত্রাকে আমরা গলনাঙ্ক বলছি। মানে গলনাঙ্ক হলো একটি তাপমাত্রা। গলনাঙ্ক হলো একটি তাপমাত্রা। পানির ক্ষেত্রে, বিশুদ্ধ পানির ক্ষেত্রে আমরা যখন তাপ দেই এবং পানি গলতে শুরু করে এবং আমরা যে গলনাঙ্কটা পাই, বিশুদ্ধ পানির ক্ষেত্রে এই গলনাঙ্কটা হবে 0°C। বিশুদ্ধ পানির ক্ষেত্রে মনে রাখবা, বিশুদ্ধ পানির ক্ষেত্রে। এটা যদি কোনো রকম ভেজাল মিশ্রিত পানি হয় তখন কিন্তু আবার এটা খাটবে না। এটা একদম পিওর, একদম যে পানি অর্থাৎ H2O, যে লিকুইড ফর্ম, এটা হতে হবে। তাহলে আমরা সেখানে তার গলনাঙ্ক আমরা পাবো 0°C। তাছাড়াও তোমাদের বইতে আরও কয়েকটা জিনিসের গলনাঙ্ক আসলে দেওয়া আছে, যেগুলো তোমাদেরকে পরীক্ষায় MCQতে আসতে পারে, MCQর জন্য খুবই ইম্পর্টেন্ট। সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেই। দেখো, ইউরিয়া নামে একটা পদার্থ আছে, ইউরিয়া, যেটা আমরা ব্যবহার করি সার হিসাবে জমিতে। এই ইউরিয়ার গলনাঙ্ক তোমাদের বইতে দেওয়া আছে। ইউরিয়ার গলনাঙ্ক 133°C। ইউরিয়া গলনাঙ্কটা হলো 133°C। মনে রাখবা, ইউরিয়া হতে হবে সম্পূর্ণ বিশুদ্ধ। ভেজাল মিশ্রিত যদি ইউরিয়া হয় তখন কিন্তু আবার এটি সে খাটবে না। তাছাড়া তোমাদের বইতে আরও একটা গলনাঙ্ক দেওয়া আছে, সেটা হলো সালফারের গলনাঙ্ক। বিশুদ্ধ সালফার এর গলনাঙ্ক দেওয়া আছে হলো 115°C। এই দুইটা জিনিস মনে রাখবা, যে পানির ক্ষেত্রে 0°C গলনাঙ্ক, ইউরিয়ার ক্ষেত্রে গলনাঙ্ক 133°C, এবং বিশুদ্ধ সালফারের ক্ষেত্রে এই গলনাঙ্ক হয় 115°C। এইগুলো তোমাদের MCQর জন্য ইম্পর্টেন্ট। এই সংজ্ঞাটা মনে রাখতে পারো, এটা পরীক্ষা আসতে পারে, এটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে পারে। তারপরে চলো আমরা সামনে যাই। এবার আমরা যেটা নিয়ে জানবো সেটা হলো স্ফুটনাঙ্ক বা স্ফুটন। এটাকে আমরা ইংরেজিতে যেটা বলি সেটা হলো বয়েলিং, BOILING, বয়েলিং। এখানেও একটা জিনিস ফিক্স, সেটা হলো 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। এটা সবসময় ফিক্সড হবে। সুতরাং আমরা দেখতে পারি 1 অ্যাটমসফিয়ার চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ
ফুটতে শুরু করে সেই তাপমাত্রাকে আমরা স্ফুটনাঙ্ক বলি। সেই তাপমাত্রাকে আমরা স্ফুটনাঙ্ক বলি। পানির ক্ষেত্রে, বিশুদ্ধ পানির ক্ষেত্রে পানির স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস হলো পানির স্ফুটনাঙ্ক। আচ্ছা, এতটুকু জানার পরে, অর্থাৎ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক জানার পরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো পাতন এবং ঊর্ধ্বপাতন নিয়ে। পাতন এবং ঊর্ধ্বপাতন নিয়ে জানার আগে আমাদের দুইটা টার্ম সম্পর্কে জানতে হবে। একটা হলো বাষ্পীয় ভবন, একটা হলো ঘনীভবন। একটা হলো বাষ্পীয় ভবন, আরেকটা হলো ঘনীভবন। কোনো পদার্থে তাপ প্রয়োগ করার মাধ্যমে যদি তাকে আমরা বাষ্পে পরিণত করি, সেই পরিণত করার যে প্রক্রিয়া সেটা হলো বাষ্পীভবন। অর্থাৎ তরল পদার্থে তাপ দিয়ে বাষ্পে পরিণত করার প্রক্রিয়া, বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীয় ভবন বলে। বাষ্পীয় ভবন বলে। আর এই তাপ শোষণ করার মাধ্যমে ওই যে বাষ্পকে, যে বাষ্প আগে তৈরি হয়েছে, বা বলতে পারো যে কোনো বাষ্পকে পুনরায় তরলে পরিণত করাকে আমরা ঘনীভবন বলি। বুঝতে পারছো? এটি একটি অপরের বিপরীত একটি প্রক্রিয়া। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, ভাই আমরা দেখছিলাম যে স্ফুটনাঙ্কের সময় যখন তরল পদার্থকে আমরা বাষ্পে পরিণত করি যে তাপমাত্রা, সেই তাপমাত্রাকে আমরা বলি যে স্ফুটনাঙ্ক। আবার এখন আমরা দেখছি তরল পদার্থকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে আমরা বাষ্পীভবন বলছি। তাহলে কি বাষ্পীয় ভবন এবং স্ফুটনাঙ্ক জিনিসটা একই? তোমাদের মাথায় এই প্রশ্নটা প্রায়শই আসে, এজন্য এটা ক্লিয়ার করি যে স্ফুটনাঙ্ক বলতে আমরা একটি তাপমাত্রাকে বুঝি। যে যেমন পানির ক্ষেত্রে তাই 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে ওই তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে এবং সম্পূর্ণ বাষ্পে পরিণত হয়। এজন্য ওই তাপমাত্রাকে আমরা বলি যে পানির স্ফুটনাঙ্ক বা স্ফুটনাঙ্ক তাপমাত্রা। কিন্তু বাষ্পীয় ভবন হলো একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় আমরা কোনো তরল পদার্থকে আসলে বাষ্পে পরিণত করি। এটা কোনো তাপমাত্রা নয়। অর্থাৎ স্ফুটনাঙ্ক হলো একটি তাপমাত্রা, বা বাষ্পীয় ভবন হলো একটি প্রক্রিয়া। এই জন্য এই যে একটি সূক্ষ্ম একটা যে পার্থক্য, যে একটি তাপমাত্রা একটি প্রক্রিয়া, এই জন্য মাঝে মাঝে আমরা গুলিয়ে ফেলি স্ফুটনাঙ্কের সাথে বাষ্পীভবনকে। সুতরাং এই বিষয়ে তোমাদের একটি পরিষ্কার ধারণা থাকতে হবে যে বাষ্পীভবন হলো একটি প্রক্রিয়া এবং স্ফুটনাঙ্ক হলো একটি তাপমাত্রা। এবার চলো আমরা পাতন এবং ঊর্ধ্বপাতন নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আমরা পাতন নিয়ে আলোচনা করব। এই যে প্রথমে বাষ্পীয় ভবন এবং পরে ঘনীভবন করার প্রক্রিয়াকে পাতন বলে। অর্থাৎ আমরা একটা সূত্র লিখতে পারি, তোমাদের বইতে একটা সূত্র ধরনের দেওয়া আছে, পাতন ইজ ইকুয়াল টু বাষ্পীয় ভবন প্লাস ঘনীভবন। বাষ্পীয় ভবন প্লাস ঘনীভবন, এর ভিতরে তোমাদের বইতে দেওয়া আছে। আচ্ছা, মনে রাখো যে পাতন কিন্তু শুধুমাত্র তরল পদার্থের ক্ষেত্রেই হয়। তরল পদার্থকে আমরা প্রথমে বাষ্পীভবন করি এবং তারপরে ঘনীভবন করি, এটাই কিন্তু পাতন।
এবার দেখো আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হলো ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন একটা, তোমাদের আগের ক্লাসে আমরা বলছিলাম যে কোনো কঠিন পদার্থকে যদি আমরা তাপ দেই তা প্রথমে তরলে পরিণত হয়, এবং তরল পদার্থকে যদি আমরা তাপ দেই তরল পদার্থ তারপরে বাষ্পে পরিণত হয়। অর্থাৎ সাধারণ যে গ্রাফ, সাধারণত যেটা হয় সেটা হলো কঠিন থেকে তরলে পরিণত হয়, তরল, এই তরল থেকে বাষ্পে পরিণত হয়। কিন্তু ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে কঠিন পদার্থকে যদি তুমি তাপ দাও, তা সরাসরি বাষ্পে পরিণত হয়, বাষ্পে পরিণত হয়। এটাই হলো ঊর্ধ্বপাতনের সংজ্ঞা। অর্থাৎ কঠিন পদার্থকে তাপ দিলে, কঠিন পদার্থে তাপ দিলে তা সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে ঊর্ধ্বপাতন বলে। ঊর্ধ্বপাতনের আসলে সব পদার্থের ক্ষেত্রে আসলে ঊর্ধ্বপাতন হয় না, কিছু কিছু স্পেসিফিক যে পদার্থ তাদের ক্ষেত্রে কেবলমাত্র ঊর্ধ্বপাতনটা হয়ে থাকে। এমন কিছু পদার্থের নাম তোমাদের বইতে দেওয়া আছে যেগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে তোমাদের মনে রাখতে হবে। এমন কিছু নাম আমি তোমাদেরকে দিচ্ছি, যেমন উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাকে তোমার বইতে যেভাবে বলা আছে সেটা হলো নিশাদল। তাছাড়া আরেকটা জিনিস, আরও কিছু আছে, যে তার মধ্যে অন্যতম হলো কর্পূর। তোমাদের C10H16O, এটা হলো কর্পূর। ওই যে বলে না যে কর্পূরের মতো উধাও হয়ে গেলে নাকি তুমি, ওইটাই কর্পূর। কর্পূর কিন্তু কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। আর তারপরে আরও কিছু জিনিস আছে, সেগুলো হলো ন্যাপথালিন। ন্যাপথালিনের সংকেত হলো C10H8, ন্যাপথালিন। আর আছে কঠিন কার্বন ডাই অক্সাইড, যেটা সলিড ফর্মে আছে, সেটা হলো ঊর্ধ্বপাতিত একটা পদার্থ, CrBON, কার্বন ডাই অক্সাইড। আর আছে আয়োডিন, এটাও সলিড ফর্মে, যেটা আয়োডিন। আর আছে তোমাদের অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটাও তোমাদের একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এগুলো একটু মনে রেখো, কারণ এগুলো পরীক্ষাতে এমসিকিউতে যে কোনো সময় আসতে পারে, কাজে লাগতে পারে, অথবা প্রশ্নেও আসতে পারে যে কোনো 5টি তোমার ঊর্ধ্বপাতিত পদার্থের নাম লিখো বা উদাহরণ দাও, এমন প্রশ্ন আসতে পারে। যদিও আসে না খুব একটা, বাট তারপরও দেখে রাখো, কারণ যদি এসে যায়। এবার তোমাদেরকে একটু ব্যবহার সম্পর্কে বলি, যে ঊর্ধ্বপাতিত পদার্থের ব্যবহারটা আসলে কোথায়। এটা আসলে কোনো কাজে কি লাগে, নাকি শুধু একটা ঊর্ধ্বপাতিত পদার্থ আছে এবং সেটাকে আমরা বলি যে হ্যাঁ এটা ঊর্ধ্বপাতিত পদার্থ। আসলে এর ব্যবহার যদি বলি, দেখো, যদি আমরা খাবার লবণ এবং ধরো এই যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ধরো মিশ্রিত অবস্থায় আছে, এবং এটিকে আমি আলাদা করতে চাই, তখন আমি কি করবো বলতো? আমরা প্রথমে একে তাপ প্রদান করলে, যেহেতু সোডিয়াম ক্লোরাইড ঊর্ধ্বপাতিত পদার্থ নয়, সাধারণত এটি লিকুইড ফর্মে চলে যাবে। কিন্তু যেহেতু এই যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, এটি গ্যাস ফর্মে চলে যাবে। ফলে এই গ্যাসকে আমরা সহজে আলাদা করতে পারবো, এবং আমরা সোডিয়াম ক্লোরাইডকে আবার সলিড ফর্মে নিয়ে এসে ব্যবহার করতে পারবো। এটা হতে পারে একটি উদাহরণ। এভাবে আমরা আয়োডিন মিশ্রিত যে খাদ্য লবণ আছে সেটাকে আমরা আয়োডিন থেকে আলাদা করতে পারি। এভাবে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি। সুতরাং আমরা জানলাম যে ঊর্ধ্বপাতিত পদার্থ কাকে বলে, কিছু উদাহরণ এবং এর কাজ সম্পর্কে। এবার আমরা একটি টপিক সম্পর্কে জানবো, সেটা হলো পানির যে লেক, যেটা তোমাদেরকে একদম প্রথমেই আমি দেখিয়েছিলাম, যে এই যে এইটা
বরফে তাপ প্রদানের যে লেখচিত্র এটা তোমাদেরকে আমি এখন দেখাবো। আমরা ইতিমধ্যে মোমের 3 অবস্থা এটা শেষ করেছি। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনীভবন এবং বাষ্পীভবন এটা শেষ করেছি, এবং ঊর্ধ্বপাতন এবং পাতন আমরা শেষ করেছি। এখন আমরা বরফে তাপমাত্রা প্রদানের যে লেখচিত্র এটা আমরা দেখব। লেখচিত্র আঁকানোর প্রথম শর্তই হলো যে তোমরা আগে একটা এক্স অক্ষ এবং একটি ওয়াই অক্ষ আঁকিয়ে নিবা। এটা হবে আমাদের এক্স অক্ষ এবং এটা হবে আমাদের ওয়াই অক্ষ। এবার আমাদের এক্স অক্ষ বরাবর কিছু একটা বসাতে হবে এবং ওয়াই অক্ষ বরাবর কিছু একটা বসাতে হবে। এক্স অক্ষ বরাবর সবসময় আমরা একটা স্বাধীন রাশিকে বসাই, যা অন্য কোনো রাশির উপর ডিপেন্ডেন্ট নয়। এক্ষেত্রে আমরা সময়কে এখানে বসাতে পারি, যেহেতু সময় একটি স্বাধীন রাশি, স্বাধীন চলক। এবং এই বরাবর আমরা তাপমাত্রাকে বসাতে পারি। আমরা এখানে -40°C একটা তাপমাত্রা নিব। এখানে আমরা 0°C তাপমাত্রা একটা নিব। এখানে আমরা 100°C তাপমাত্রা একটা নিব, আর 120°C তাপমাত্রা একটা নিব। এবার লেখ এখনোর শুরুতে আমরা দেখি যে এটি সময়ে যত বাড়বে তার সাথে সাথে এটি উপরের দিকে যাবে, কখনো কখনো সমান থাকতে পারে, এটা আমরা জানবো। যখন আমরা একদম বরফ নিই, বরফের আদি তাপমাত্রা আমরা ধরতে পারি সেটা হলো -40°C তাপমাত্রা, যখন সেটি একদম সলিড ফর্মে ছিল। একদম সলিড ফর্মে যখন সেটা ছিল, সেটা হলো তার তাপমাত্রা ছিল 40°C তাপমাত্রা, বা তার থেকে এখান থেকে আমরা -60°C তাপমাত্রা ধরতে পারি। এখান থেকে ধরা শুরু হলো। এবার 0°C তাপমাত্রায় আসলে আমরা এখানে একটা পরিবর্তন লক্ষ্য করব, কারণ আমরা জানি যে বরফের গলনাঙ্ক হলো 0°C তাপমাত্রা। এখানে যে কিছু সময়ের জন্য এটি ফ্ল্যাট হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে তারপরে আবার উঠতে শুরু করবে যতক্ষণ না তাই 100°C তাপমাত্রায় পৌঁছায়। 100°C তাপমাত্রায় পৌঁছানোর পরে এটি আবার ফ্ল্যাট হবে এবং তারপরে আবার এটি উপরের দিকে উঠতে থাকবে। এই যে দেখো তাপমাত্রা, এই তাপমাত্রাটা কিন্তু বরফ আসলে গলতে শুরু করে। বরফ গলতে শুরু করে। এই যে বিন্দুতে, এই বিন্দুতে সম্পূর্ণ যে বরফ, তুমি যতটাই বরফ নাও, 2 কেজি, 3 কেজি, 5 কেজি, সম্পূর্ণ বরফটি আসলে পানিতে পরিণত হয়। এবং এই পানির তাপমাত্রা আস্তে আস্তে 100°C তাপমাত্রায় পৌঁছায়। তখন এই পয়েন্টে আসলে যে পানি বাষ্পে পরিণত হতে শুরু করে। আর এই পয়েন্টে এসে সম্পূর্ণ যে পানি সেটা বাষ্পে পরিণত হয়। সম্পূর্ণ যে পানি থাকে ওইটাই সম্পূর্ণ পানি বাষ্পে পরিণত হয় এবং এখানে বাষ্পেই থাকে, অর্থাৎ গ্যাস ফর্মেই থাকে। সুতরাং দেখো লেখচিত্রটা অনেকটা এরকম। এখান থেকে শুরু হলো, উপরে উঠলো 0°C তাপমাত্রায়, অর্থাৎ গলনাঙ্ক বিন্দুতে তা সমান হয়ে গেল কিছু সময়ের জন্য, আবার উপরের দিকে উঠতে শুরু করলো। স্ফুটনাঙ্ক পয়েন্টে এসে আবার কিছু সময়ের জন্য তা সমান হয়ে গেল এবং তারপরে আবার উপরের দিকে উঠতে শুরু করলো। গলনাঙ্ক পয়েন্টের শুরুতে কঠিন পদার্থটা ধীরে ধীরে তরলে পরিণত হতে শুরু করে এবং একদম শেষ বিন্দুতে এসে তা সম্পূর্ণরূপে তরলে পরিণত হয়। আবার যখন উপরে উঠতে থাকে বা তখন স্ফুটনাঙ্ক পয়েন্টে এসে সেটা বাষ্পে পরিণত হতে শুরু করে এবং এই বিন্দুতে এসে তা সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত হয় এবং তারপরে আবার উপরে উঠতে শুরু করে। এরপরে প্লাজমা দশা থাকে, ওটা নিয়ে আমরা আলোচনা এখানে করব না। এটা হলো আমাদের যে বরফে তাপ প্রদানের যে লেখচিত্র, সেটা দেখলাম আমরা। বরফে তাপ প্রদানের লেখচিত্র। এই পর্যায়ে আমরা যেটা নিয়ে জানবো সেটা হলো পানির স্ফুটনাঙ্ক নির্ণয়, অর্থাৎ পানির যে তাপমাত্রায় আসলে পানি বাষ্পে পরিণত হতে শুরু করে সেই তাপমাত্রা আমরা কিভাবে নির্ণয় করব এটা আমরা জানবো। তোমাদের বইতে একটা পরীক্ষা আছে, এটা হলো পরীক্ষা নাম্বার 5। এটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। দেখো আমাদের কিছু যন্ত্রপাতি প্রয়োজন হবে, যেগুলো হলো একটা ত্রিপদী স্ট্যান্ড।
আমাদের কিছু যন্ত্রপাতি প্রয়োজন হবে, যার মধ্যে 1 নম্বরে থাকবে একটা ত্রিপদী স্ট্যান্ড, আর থাকবে একটা তার জালি, আর থাকবে একটা থার্মোমিটার, আর থাকবে একটা বিকার, আর থাকবে একটা বুনসেন বার্নার, আর থাকবে একটা স্ট্যান্ড, আর থাকবে একটা ক্লাম্প, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের মোটামুটি লাগবে। আর পানি তো লাগবেই, কারণ আমরা পানিরই তো স্ফুটনাঙ্ক নির্ণয় করব, আর পানি তো লাগবেই। তো দেখো, আবার প্রথমে একটা ত্রিপদী স্ট্যান্ড নিব। এই যে ধরো, এটা একটা ত্রিপদী স্ট্যান্ড, ধরে নাও। ত্রিপদী স্ট্যান্ডের উপরে আমরা তার জালি দিয়ে দিব, দিয়ে তার জালির উপরে আমরা আমাদের যে বিকারটা আছে, এই বিকারটা আমরা বসিয়ে দিব। ধরো বিকারটা বসিয়ে দিলাম, বিকারের মধ্যে আমরা এবার পানি অ্যাড করব। ধরো আমরা পানি অ্যাড করলাম, এতটুকু পানি ধরো আমরা অ্যাড করলাম। এবার এর নিচ থেকে আমরা ধরো বুনসেন বার্নারে করে আমরা যে তাপ, ওটা আমরা দিব। ধরো আমরা বুনসেন বার্নারে করে আমরা যে তাপ, ওটা আমরা দিচ্ছি এখানে। আর এখানে একটা তোমার স্ট্যান্ড আমরা দাঁড় করাবো, এটাকে বলি আমরা স্ট্যান্ড। আর এখান থেকে আমরা ক্লাম্প আমরা যুক্ত করব, এই ক্লাম্প দিয়ে একটা থার্মোমিটার আমরা এর মধ্যে প্রবেশ করাবো, এই ধরো থার্মোমিটার। তাহলে এটা হলো আমাদের স্ট্যান্ড, এটা হলো আমাদের ক্লাম্প, এটা হলো আমাদের স্ট্যান্ড, এটা হলো আমাদের ক্লাম্প, এটা হলো আমাদের বিকার, এটা হলো আমাদের থার্মোমিটার, এটা হলো আমাদের বুনসেন বার্নার, এটা হলো আমাদের ত্রিপদী স্ট্যান্ড, এটা হলো আমাদের তার জালি। এবার আমরা তাপ প্রদান করব এবং দেখব থার্মোমিটারে কত তাপমাত্রা উঠছে, এবং একটা সময় যখন আমরা দেখব যে পানি বাষ্পীভূত হওয়া শুরু করেছে, তখন আমরা দেখব যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে উঠছে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পীভূত হওয়া শুরু করেছে। তখন আমরা তাপমাত্রা বাড়াবো না, আমরা 100 ডিগ্রিতে ওটাকে ফিক্সড রাখবো। 100 ডিগ্রি সেলসিয়াসে ওটাকে আমরা ফিক্সড রেখে দেখবো যে আসলে সম্পূর্ণ পানিটাই আসলে বাষ্পীভূত হয়ে যাচ্ছে। তখন আমরা বলতে পারবো যে এই যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই হলো পানির যে স্ফুটনাঙ্ক তাপমাত্রা, এটা আমরা পরীক্ষার ফলাফল হিসেবে আমরা লিখব। তো এটা তোমাদের যে কেমিস্ট্রি ল্যাব আছে, সেখানে তোমাদের এটা পরীক্ষা করানো হবে। যখন তোমরা এই অধ্যায়টা স্কুলে পড়বা, তখন তোমাদের কেমিস্ট্রি ল্যাবে গিয়ে এটা পরীক্ষা করে দেখানো হবে। সুতরাং এটি দিয়ে আমি আর বেশি কথা বললাম না। এখন তোমাদের বাড়ির জন্য একটা কাজ আমি দিব। আজকের আমাদের হোমওয়ার্ক থাকবে, সেটা হলো তোমাদের একটু আগে আমি যেটা দেখিয়েছিলাম, সেটা হলো বরফের তাপ প্রদানের যে লেখচিত্র, ওটা আমি তোমাদের দেখিয়েছিলাম। এখন তোমরা বাড়ি থেকে যে কাজটা করবা, সেটা হলো জলীয় বাষ্পকে শীতলীকরণের যে লেখচিত্র, সেটা তোমরা আমাকে একটু বাড়ির কাজ করে দেখাবা। জলীয় বাষ্প শীতলীকরণের লেখচিত্র। জানি এটা একটু কঠিন হয়ে যায়, তোমরা চেষ্টা করো। তোমরা যদি না পারো, সেক্ষেত্রে আমি তো আছি হেল্প করার জন্য। তোমরা কমেন্টে আমাকে জানিও যে ভাইয়া আমি পারছি কি পারছি না। যদি পারো তাহলে তো ভেরি গুড, যদি না পারো সেটাও আমাকে জানিও। তাহলে আমি ছোট একটা ভিডিও দেওয়ার মাধ্যমে তোমাদেরকে আসলে এটা দিয়ে জানিয়ে দেবো, আশা করি। তো তাহলে আমরা মোটামুটি আজকে যে টপিকগুলো আমাদের ছিল, মোটামুটি সবগুলোই আমরা কাভার করেছি। যদি তোমাদেরকে একটু দেখাই যে আজকে আমাদের কি কি টপিক ছিল এবং আমরা কি কি কাভার করেছি, তাহলে আশা করি তোমরা একটা ক্লিয়ার ধারণা আসলে পাবা। তো দেখো, আজকে আমাদের যে টপিকগুলো ছিল সেগুলো হলো, আচ্ছা টপিকের যে কাগজটা আমি পাচ্ছি না এখন, তারপর একটু সহজে তোমাদেরকে বলি, এক এক করে যদি তোমাদেরকে বলি। দেখো, আমরা প্রথমে জেনেছি যে
মোমের যে ৩ অবস্থা এটা সম্পর্কে আমরা জেনেছিলাম যে মোম আসলে একটা হাইড্রোকার্বন পদার্থ। এটি কঠিন মোম তরল মোমে পরিণত হয়, তরল মোম কীভাবে বাষ্পীয় মোমে পরিণত হয় এবং বাষ্পীয় মোম কীভাবে দহন প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে আলো দেয় সেটা আমরা জেনেছিলাম। তারপরে আমরা গলন এবং স্ফুটন সম্পর্কে জেনেছি এবং এ নিয়ে আমরা বিস্তারিত কথাবার্তা বলেছি। এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা বাষ্পীয় ভবন এবং ঘনীভবন নিয়ে আলোচনা করেছি এবং পাতন এবং ঊর্ধ্বপাতন নিয়ে একটা বিস্তারিত আলোচনা আমরা করেছি। ঊর্ধ্বপাতিত পদার্থের কিছু উদাহরণ আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি এবং এর একটা কাজ এবং বাস্তবিক উদাহরণ তোমাদেরকে আমি এখানে দেখিয়েছি। এবার তারপরে যদি তোমরা দেখো, আমি এখানে তোমাদের বরফের তাপ প্রদানের যে লেখচিত্র এটা তোমাদেরকে আমি দেখিয়েছি এবং এটা ব্যাখ্যা করেছি। এটা আসতে পারে পরীক্ষায়, এই জন্য এটা একটু তোমরা গুরুত্ব সহকারে দেখবা, এটা খুবই গুরুত্ব সহকারে দেখবা এবং বই থেকে যে রিডিং যে লেখাটা আছে ওটা তোমরা একবার রিডিং পড়ে নিবা, তাহলে তোমাদেরকে আরো এটা ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্কটা অবশ্যই করবা, এটা মাস্ট, এটা কিন্তু মাস্ট করতে হবে। চেষ্টা করবা, না পারলে আমাকে সেটাও জানাবা, তাহলে তোমাদের হেল্প করতে পারবো। এখন তোমরা আমি যে এখানে যে তোমাদের নোটটা আমি দেখেছি সেটা তোমরা পিডিএফ আকারে আমাদের যে এই ভিডিওর যে ফার্স্ট কমেন্টে এটা পিন করা থাকবে, তোমরা পিডিএফটা চাইলেও তোমরা পিডিএফটা দেখেও পড়তে পারো। আর তোমরা যদি নিজস্ব নোট করে থাকো তাহলে তো সেটা আরো ভালো হয়। সুতরাং আমরা এই যে ক্লাসগুলোর আজকের ক্লাসের মাধ্যমে আমরা একাডেমিক সেকশন, আমাদের আজকের একাডেমিক সেকশন আমরা কমপ্লিট করলাম। কালকে আমরা মেইনলি তোমার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, প্রশ্ন নিয়ে কালকের ক্লাসে আমরা আলোচনা করব। তো কালকের ক্লাস দেখার তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতটা সময় ধরে মনোযোগ সহকারে ক্লাসটা দেখার জন্য। আশা করি তোমাদের এটা হেল্প করবে এবং তোমরা নতুন কিছু জানতে পারলে এখান থেকে, এবং আশা করি এটা তোমাদের লাইফেও আসলে হেল্প করবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে।